স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মেহনুর মাহিরের ডেস্কের সামনের চেয়ারটায় থপ করে বসে পড়ল। হাত থেকে পার্সটা ডেস্কের উপর রেখে মেজাজ সামলে নিয়ে বলল, আরে রিল্যাক্স বলছি, তার আগে এত প্রশ্ন না করে কিছু খাওয়া। মাহির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে হালকা হাসল। পাশে থাকা টেলিফোনটা হাতে নিয়ে বলল, কি খাবি বল। মেহনুর নিজের ফোনের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিল, কফি। মাহির সম্মতি জানিয়ে কাউকে ফোন করে বলতে শুরু করলো, আজমল ভাই, আমার কেবিনে দুটো হট কফি। কথাটা শেষ করতে পারল না মাহির, তার আগে মেহনুর হাত নেড়ে থামিয়ে দিল। হিট নট, আই নিড কোল্ড কফি। মাহির ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে নিয়ে বিস্ময় ভরা চোখে তাকালো। হোয়াট, এই ঠান্ডার দিনে কোল্ড কফি খাবি? মেহনুর ভাবলে সেহীনভাবে পাল্টা চুক্তি দিল, সো হোয়াট, তাছাড়া গরমের দিনে কি গরম চা খাও না? তাহলে সমস্যা কোথায়? মাহির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে কাকে কি বোঝাচ্ছে? এই মেয়ে যে বরাবরই উল্টো। যে মেয়ে সর্দি কাশির মধ্যে বরফ চিবিয়ে খেতে পারে, সেখানে এই ঠান্ডায় কোল্ড কফি খাওয়া তার কাছে ডাল ভাত। সে হাল ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, থাম মেরিমা, আমি তোকে বুঝিয়ে পারবো না। ফোনের ওপাশে থাকা আজমলকে মাহির আবার বলল, একটু চেঞ্জ হবে ভাই, একটু কোল্ড কফি আর সাথে কিছু স্ক্যানস পাঠিয়ে দিন আমার কেবিনে। ফোন রেখে মাহির মেহনুরের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, এবার বল কেন এসেছিস? এমনিতেই তোমার অফিসটা দেখার মন চাইলো, তাই চলে এলাম। মেহনুর খুব সহজভাবে বলল। মাহির মেহনুরের চোখের দিকে তাকিয়ে ঠিকই বুঝতে পারলো যে সে এমনিতে আসেনি, কোনো না কোনো কারণ তো আছেই। তবে সে জানে মেহনুর সময় হলে নিজেই সব খুলে বলবে, তাই আর কথা বাড়ালো না। মাহির ল্যাপটপটা নিজের দিকে টেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের নতুন কিছু কালেকশন লঞ্চ হবে, সেটা তোকে দেখাচ্ছি, ওয়েট। সে ল্যাপটপে কিছু ডিজাইনের ফাইল বের করলো। তারপর স্ক্রিনটা মেহনুরের দিকে ঘুরিয়ে দিয়ে বিস্তারিত বলতে শুরু করলো। নতুন কালেকশন নিয়ে কথোপকথন। মাহির বলল, এই দেখ, এটা আমাদের নেক্সট উইন্টার কালেকশন, সিগনেচার ডিজাইন। ফেব্রিকটা একদম প্রিমিয়ার কোয়ালিটি রাখা হয়েছে, যাতে স্টাইলের সাথে কমফোর্টটাও থাকে। মেহনুর স্ক্রিনের দিকে হালকা ঝুঁকে পড়ে বলল, কালার প্যালেটটা তো বেশ ইউনিক লাগছে, কিন্তু এই নেকলেসের ডিজাইনটা কি একটু বেশি সিম্পল হয়ে গেল না? এখানে যদি স্লাইড কোনো এমব্রয়ডারি বা মেটালিক কাজ থাকতো, তাহলে কি আরও গর্জিয়াস লাগতো না? মাহির ভাবুক ভঙ্গিতে বলল, পয়েন্ট আছে, তবে আমরা এটাকে মিনিমাম স্টিং লুক দিতে চেয়েছি। আজকাল ইয়াং জেনারেশন কিন্তু খুব বেশি কারুকাজ পছন্দ করছে না, তাই কি বলছিস বর্ডারেরটা একটু কাজ করলে ভালো হবে? মেহনুর সম্মতি দিয়ে বলল, বর্ডারে হালকা কাজ থাকলে ব্যালেন্স হতো। আর এই পাশে ড্রেসটা, এটার স্লিপ কি একটু বেশি লং? ও শিট, স্টাইল পারলে বেশ ক্লাসি লাগে। তুই বস, আজমাল ভাই কফি নিয়ে আসো, ততক্ষণে তুই এই সাইনগুলো দেখ আর আমাকে বল কোন কমিশনটা তোকে বেশি টানছে। মেহনুর বেশ মনোযোগ দিয়ে স্লাইডগুলো দেখতে লাগলো। মাঝে মধ্যে এটা ওটা নিয়ে খুঁতখুত করছে, আর মাহির ধৈর্য ধরে তার সব কথার উত্তর দিচ্ছে। বাইরের অস্থিরতা ভুলে মেহনুরও এখন ডিজাইনের খুঁটিনাটিতে ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যেই আজমল কফি এবং হালকা কিছু স্ন্যাক্স দিয়ে গেলেন। কফিতে চুমুক দিতে দিতে মেহনুর মাহিরের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বলল, বুঝলে ভাই, আমরা অনেক সময় জেনে শুনে সাপের গর্তে ছবল খেতে ঢুকে যাই। যেখানটায় নিশ্চিত ছবল খেতে হবে, সেখানটাতেই কেন ঢুকতে হবে বলো তো? মাহির মেহনুরের কথার কোনো মানে বুঝতে না পেরে একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, কি বলছিস স্বপ্নুর? কিছুই তো বুঝতে পারছি না, পরিষ্কার করে বল। মেহনুর তার স্বভাব সুলভ বাঁকা হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। তারপর মাহিরের চোখের দিকে স্থিরভাবে চেয়ে বলল, আগুন জেনেও সেদিকে হাত বাড়ানোর আগে একবার ভেবে নিও, তুমি কিন্তু একা নও, তোমার সাথে তোমার একটা পরিবার আছে। মাহির এবার বুঝলো মেহনুর কোন দিকে ইঙ্গিত করছে। সেও মৃদু হেসে বলল,
অনুরাগের পথে যে কাঁটা থাকে রে নূর, তা জেনেই তো মানুষ সে পথে হাঁটে। সবসময় লাভ ক্ষতির হিসাব দিয়ে জীবন চলে না। মেহনুর তাচ্ছিল্য করে বলল, জীবনটা কি কোনো সস্তা উপন্যাসের পাতা ভাই, যে ইচ্ছে করলেই আগুনের উপর দিয়ে হেঁটে যাবে আর পরিবার পেছনে দাঁড়িয়ে তোমার ভুলে মাসুল দেবে? মাহির মেহনুরের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুই বড্ড বেশি রিয়্যাক্ট করছিস নূর। আমি তো কোনো অন্যায় করছি না, শুধু নিজের ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছি। মেহনুর শক্ত কণ্ঠে বলল, তোমার ভালো লাগা যখন আমাদের সম্মানে এসে লাগে তখন সেটা অন্যায় হয়। জেনে শুনে বিষপান করাকে বীরত্ব বলে না, বোকামি বলে। সব কিছু এত জটিল করে দেখার অভ্যাসটা ছাড়তো। জীবনটা আমার, সিদ্ধান্তটাও আমার হওয়া উচিত। কথাটা শুনে মেহনুরের চোয়াল শক্ত হয়ে এলো। নিজের রাগ সংবরণ করে স্বাভাবিক গলায় সে বলল, তোমার লাইফ, তোমার রুলস, ইভেন তোমার ডিসিশন। তুমি যেভাবে চাও সেভাবেই নেবে, এটাই স্বাভাবিক। আর আমি বোন হিসেবে যেটা রেসপেক্ট করি তাই বলছি, এমন কোনো সিদ্ধান্ত নিও না যার প্রভাব আমাদের পরিবারের উপর পড়ে। আর তোমার ওই সিদ্ধান্তে বিন্দু মাত্র কোনো আঁচও যদি আসে, আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তাই জেনে শুনে ঝড়কে আহ্বান করো না ভাই। কথাগুলো বলে মেহনুর ধপ করে উঠে দাঁড়ালো। নিজের পার্সটা তুলে নিয়ে কটকট করে হিলের আওয়াজ তুলে কেবিন থেকে বেরিয়ে গেল। মাহির পেছন থেকে ডাকলো, আরে নূর, আগে আমার কথা তো শোন। কিন্তু মেহনুর শুনল না আর না পেছনে ফিরে তাকালো। হন্তদন্ত হয়ে বের হতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেল মেহনুর। অপর পাশ থেকে এক নারী কণ্ঠ ব্যাকুল হয়ে বলল, আই অ্যাম রিয়েলি সরি, আসলে আমি দেখে। চোখ তুলে তাকাতেই মেরি মেহনুরকে দেখে একগাল হাসি উপহার দিয়ে বলল, আরে মিস মেহনুর খান নূর যে, হঠাৎ এই অফিসে? মেহনুর প্রচণ্ড বিরক্ত হয়ে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, এটা আমার ভাইয়ের অফিস, তাই আশা করি এখানে আসতে হলে আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। মেহনুর পাশ কাটিয়ে যেতে নিলে মেরি আবারও তার পথ আটকে দাঁড়ালো। শরীর দুলিয়ে বেশ ন্যাকামি করে বলল, তা অবশ্য ঠিক। বাই দ্য ওয়ে, এভাবে সিঙ্গেল না ঘুরে ঘুরে একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলেই তো পারো, দেখতেও ভালো লাগে। একা একা ঘুরতে কি বোর লাগে না ডিয়ার? মেহনুরের মেজাজ চরম বিগড়ে গেল এই মেয়ের ঢং দেখে। সে এবার মেয়ের সামনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আমার চিন্তা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। আর একটু ঝুঁকে চোখ ছোট ছোট করে মেয়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এভাবে ছেলে পটানোর জন্য ঠোঁট গাল সার্জারি করে না ফুলিয়ে নিজে একবার বিয়ে করে পেট ফোলাও, তাতে তোমার আর জগতের দুটোর জন্যই মঙ্গলজনক হবে। মেরি মেহনুরের কথার স্লেশটুকু ধরতে পারল। অফিসের স্টাফরা আশেপাশে কাজ করছিল। মেহনুরের এমন মুখের ওপর করা জবাব শুনে তারা মুখ লুকিয়ে ফেক ফেক করে হাসতে লাগলো। মেরি পরিস্থিতি সামাল দিতে না পেরে আরও ঢঙ্গি হয়ে বলল, আরে বিয়ে তো করতেই চাই, কিন্তু তোমার ভাই তো রাজি হয় না। আমি তো রেডি আছি। মেহনুর সোজা হয়ে দাঁড়িয়ে তার ছিল্লের হাসি হেসে যেতে যেতে বলল, ততটাও খারাপ দিন আমার ভাইয়ের আসেনি। আমার ভাই পুরো দুনিয়ার মানুষের সাথে ফ্লার্ট করলেও সে অ্যাটলিস্ট নর্দমার মুখ দেবে না। বলে মেহনুর গট গট করে প্রস্থান করল। ওদিকে মেরি থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সে যখন দেখল অফিসের স্টাফরা তাকে দেখে টিটকারি দিয়ে হাসছে, তখন সে রাগে ফেটে পড়ে স্টাফদের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। সবাই দ্রুত যে যার কাছে মনোযোগ দেওয়ার ভান করলো, কিন্তু মেরির অপমানের মাত্রাটা যেন অফিসের বাতাসে তখনও ভাসছিল। দরজায় দাঁড়িয়ে মাহির বিড়বিড় করলো, উচিত শিক্ষা হয়েছে এবার। ছি, মানুষ কতটা নির্লজ্জ হলে এমন করতে পারে। বেলার প্রখরতা তখন তুঙ্গে। দুপুরে নরম রোদ যেন আজ বেশ কড়া মেজাজে ধরা দিচ্ছিল। শহরের এক অভিজাত ক্যাফে দ্য গোল্ডেন আওয়ারে বসে আছে মেহরিন আর সিমি। ক্যাফেটি বেশ নান্দনিক, পুরো দেয়ালে আভিলতার কৃত্রিম সজ্জা। সিলিং থেকে ঝুলছে ছোট ছোট ভিন্টেজ লণ্ঠন, আর পুরো জায়গা জুড়ে একটা দামি কফির মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। তবে ক্যাফের এই শান্ত পরিবেশ মেহরিন আর সিমির অস্থিরতার কাছে হার মানছে।
আজ তাদের কঠিন একটা পরীক্ষা শেষ হয়েছে। মাথার উপর থেকে যেন মস্ত বড় একটা পাহাড় নেমে গেছে, কিন্তু ক্লান্তির চেয়ে এখন বিরক্তিটাই বেশি কাজ করছে তাদের মধ্যে। মেহেরিন ঘোরের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আর এটা বাজে সিমি, আর কতক্ষণ? পরীক্ষা শেষ হওয়ার আনন্দটা তো ওই ওয়েটিং রুমের মতো বসে থেকেই শেষ হয়ে গেল। আমি অপরাধী মুখে ফোনটা হাতে নিয়ে বলল, আর একটু সময় দে মেহরিন, ও জাস্ট পৌঁছে গেছে। ট্রাফিক তো জানিসই। মেহেরিন ভ্রুকুচকে বলল, ট্রাফিক কি সেই বিদেশ থেকে শুরু হয়েছে নাকি? তুই বললেও চলে আসবে, অথচ আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে কফির কাপে দাগ গুনছি। আর কত দেরি ভাই? সিমি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ক্যাফের গ্লাস ডোর ঠেলে ভেতরে প্রবেশ করলো এক সুদর্শন যুবক। তার উপস্থিতিতে যেন ক্যাফের আবছা আলো এক নিমিষে ঝলমল করে উঠল। যুবকটির পরনে গাঢ় নীল রঙের একটি লিলেন শার্ট, যার উপরের দুটো বোতাম খোলা, নিচে বেজ কালারের স্লিমি ফিট ট্রাউজার আর পায়ে দামি ব্র্যান্ডের লোফার। চোখে ছিল দামি অ্যাভিয়েটর সানগ্লাস, যা সে টেবিলের সামনে এসে কপালে তুলে রাখল। তার গায়ের চামড়ায় বিদেশের রোদ আর শীতের একটা অদ্ভুত আভা আছে, বেশ ফর্সা এবং উজ্জ্বল। একহারা লম্বা করণ, সুঠাম দেহভঙ্গি তাকে এক অন্য আভিজাত্য দিয়েছে। চুলের স্টাইলটা একদম পশ্চিমা ধাঁচের, যা তার তীক্ষ্ণ নাক আর গভীর চোখের সাথে দারুণ মানিয়ে গেছে। সিমি উচ্ছ্বসিত হয়ে দাঁড়িয়ে পড়ে বলল, আরে এসে গেছেন শেষ পর্যন্ত। যুবকটি মেহরিনের দিকে তাকিয়ে একটু ঝুঁকে পড়ে মোলায়েম স্বরে বলল, আশা করি ওয়েটিং টাইমের জন্য খুব বেশি রাগ করনি। আসলে এই শহরের রাস্তাঘাট তো আমাদের অচেনা হয়ে গেছে। মেহরিন এতক্ষণ বিরক্তি নিয়ে বসে থাকলেও সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিত্ব সম্পূর্ণ যুবকের দিকে তাকিয়ে তার বিরক্তি যেন কিছুটা হলেও স্থিমিত হয়ে এলো। তবে সে মুখে তা প্রকাশ না করে কেবল একটা সূক্ষ্ম হাসি দিল। সিমি বেশ উৎসাহ নিয়ে এহসানকে চেয়ার টেনে বসার ইশারা করলো। তারপর মেহরিনের দিকে তাকিয়ে একগাল হেসে পরিচয় করিয়ে দিতে শুরু করলো। সিমি হেসে বলল, মেহু, মিট মাই কাজিন এহসান। তোকে বলেছিলাম না, ও কানাডা থেকে সাইবার সিকিউরিটিতে মাস্টার্স শেষ করে জাস্ট ফিরলো। আর এহসান, এ হচ্ছে আমার বেস্ট মেহরিন। এহসান তার মার্জিত হাসিটা বজায় রেখেই মেহরিনের দিকে হাত বাড়িয়ে দিল। তার কণ্ঠস্বরে বিলেতি টান স্পষ্ট। এহসান হেসে বলল, হ্যালো মেহেরিন, অনেকক্ষণ বসিয়ে রাখলাম তোমাদের। নাইস টু মিট ইউ। মেহরিন এহসানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়েও হ্যান্ডশেক করল না। সে সামাজিক দূরত্ব বজায় রাখতে পছন্দ করে। সে শুধু মাথা নিচু করে একটু হেসে মুখে কুশল বিনিময় করল। মেহরিন সৌজন্যমূলক হেসে বলল, ইটস ওকে, হ্যালো, নাইস টু মিট ইউ। এহসান হাত গুটিয়ে নিয়ে একটু অপ্রস্তুত না হয়ে বরং মেহরিনের এই ব্যক্তিত্বে বেশ মুগ্ধ হলো। কিছুক্ষণ সাধারণ আড্ডার পর সিমি আসল প্রসঙ্গটা তুলল। এহসান সিরিয়াস হয়ে মেহরিনের দিকে তাকালো। এহসান বসে বলল, সিমি বলছিল তুমি নাকি একজনের আইডি ট্রেস্ট করতে চাও। তোমার সেই হিডেন ক্রাশ সম্পর্কে সব জানতে চাও। মানে ব্যাপারটা কি সিরিয়াস? মেহরিন এবার একটু নড়ে চড়ে বসলো। সে ফোন বের করে স্ক্রিনটায় এহসানের দিকে ঘুরিয়ে ধরল। একটা প্রোফাইল, যাতে খুব একটা তথ্য নেই এমন একটা আইডি স্ক্রিনে ভাসছে। মেহরিন বলল, এই যে এই আইডিয়াটা, আমি ওর সম্পর্কে সব ডিটেলস জানতে চাই। নাম, ঠিকানা, ও কোথায় থাকে, কি করে, সব কিছু। আমি ওকে মেসেজ করেছি অনেকবার, কিন্তু ও কখনো রিপ্লাই দেয় না, অথচ ওকে আমি ভুলতে পারছি না। এহসান ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ আইডির অ্যাক্টিভিটি আর সোর্স কোডগুলো দেখল। তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। এহসান মাথা দুলিয়ে হেসে বলল, হোন্ড ওরি আইডির খুব বেশি ইনফরমেশন না থাকলেও ওর আইডি ট্রেস্ট আর ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে আমি ওকে খুঁজে বের করতে পারবো খুব শীঘ্রই। তোমাকে আমি ডিটেলস দেব। মেহরিন এবার বেশ অসহায় আর ব্যাকুল কণ্ঠে বলে উঠল, প্লিজ এহসান ভাই, যা করার জলদি করবেন। আমি মানুষটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। আমি জানি না সে কে বা কেমন, কিন্তু আমার মনে হয় ওকে একটিবার চোখে না দেখলে আমি মরেই যাব। একটা নজর ওকে শুধু সামনাসামনি দেখতে চাই। সিমির মনেও মেহরিনের জন্য মায়া লাগলো। সেও এহসানের হাত ধরে মিনতি করতে লাগলো। সিমি সায় দিয়ে বলল, প্লিজ ভাই, এই মেয়েটার অবস্থা তুমি বুঝবে না। ও সারা দিন রাত এই একটা মানুষকে নিয়ে পড়ে থাকে।
তুমি তো জানো তুমি চাইলে সব পারবে। মেহরিনকে ওর হিডেন ক্রাশের সব ডিটেলস বের করে দাও, অন্তত একবার যেন ও দেখা করতে পারে। এহসান ল্যাপটপ ব্যাগ থেকে বের করতে করতে আশ্বস্ত করল। আচ্ছা ঠিক আছে, যখন দুজনেই এভাবে বলছো তখন কাজটা আমি রিটিতে রাখছি। জাস্ট কয়েকটা দিন সময় দাও আমাকে। মেহরিনের চোখের কোণে তখন চিকচিক করছে জল আর এক বুক আশা। তবে সে কি আদৌ জানতো এই হিডেন ক্রাশের রহস্য তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে? এহসান ক্যাফের টেবিলের ওপর নিজের ল্যাপটপটা রাখলো, কিন্তু এখনই সেটা খুলল না। সে মেহরিনের চোখের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। মেহরিনের অস্থিরতা দেখে সে কিছুটা গম্ভীর হয়ে গেল। মেহরিন বলল, আপনি কি আসলেও পারবেন এহসান ভাই? মানে ওর আইডিতে তেমন কোনো ছবি নেই, ফ্রেন্ড লিস্টও হাইড করা, একদম রহস্যময় একটা প্রোফাইল। আমি মাসের পর মাস ওর প্রোফাইল চেক করি, কিন্তু কোনো কুল কিনারা পাই না। এহসান মেহরিনকে ধাতস্থ করে বলল, দেখো মেহরিন, ইন্টারনেটের দুনিয়ায় আমরা যখন পা রাখি তখনই কোনো না কোনো চিহ্ন রেখে যাই। যে মানুষটা প্রফেশনাল চালাচ্ছে সে যত বড় জিনিয়াস হোক না কেন, কোথাও না কোথাও একটা ভুল সে রাখছেই। সেই ভুলটা খুঁজে বের করাই আমার কাজ। মেহরিন একটু ঝুঁকে পড়ে বলল, আমি অনেককে বলেছিলাম, কিন্তু সবাই বলেছে এটা ইম্পসিবল। আপনি কানাডায় এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বলেই আপনার উপর আমার শেষ ভরসা। আমি আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। মানুষটাকে না দেখেও যেভাবে ভালোবাসা যায় সেটা আমি কাউকে বোঝাতে পারছি না। আমার শুধু ওর একটা রিয়েল আইডেন্টি চাই। এহসান মৃদু হেসে বলল, আই আন্ডার্স। আসলে ভার্চুয়াল জগতের প্রতি এই আকর্ষণ মাঝে মধ্যেও রিয়েল লাইফে চেয়েও বেশি শক্তিশালী হয়। তবে তুমি শান্ত হও, আমি তোমাকে প্রমিস করছি আমি আমার সবটুকু দিয়ে ট্রাই করব। এরপর এহসান একজন অভিজ্ঞ সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের মতো বেশ গুছিয়ে এবং গম্ভীরভাবে নিজের কাজের পদ্ধতি মেহরিনকে বুঝিয়ে বলল, শোনো মেহরিন, কাজটা আমি কিভাবে করব তোমাকে একটু ধারণা দেয়। প্রথম, আমি ওর আইডির সাথে কানেক্ট মেটা ডেটা এক্সচেঞ্জ করব। ও যদি কখনো কোনো লিঙ্কে ক্লিক করে থাকে বা কোনো পাবলিক ও ওয়েবসাইট ব্যবহার করে লগ ইন করে থাকে, তবে ওর লাস্ট লোকেশন ট্র্যাক করা আমার জন্য সময়ের ব্যাপার মাত্র। আমি একটা কম্পিউটার পিন জেনারেট করে ওর অ্যাকাউন্টে পাঠাবো। ও যদি শুধু নোটিফিকেশনটাও সিন করে তবেই আমি ওর ডিভাইস আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস পেয়ে যাব। একবার যদি আমি ওর ডিজিটাল সিগনেচার পেয়ে যাই, তবে ও কোনো এলাকা থেকে আইডিটা অপারেট করছে সেটা বের করা আমার বা হাতের খেল। তারপর ওর ফোন নাম্বার বা অরিজিনাল মেল আইডি বের করে আমি ওকে ওর পুরো বায়োডাটা দিয়ে দেব। জাস্ট ট্রাস্ট মি। ও যদি মাটির নিচেও থাকে ওকে আমি খুঁজে বের করব। মেহরিন মন্ত্রমুগ্ধের মতো এহসানের কথাগুলো শুনছিল। এহসানের আত্মবিশ্বাসী বলার ধরন মেহরিনের মনে কিছুটা স্বস্তি এনে দিল। সে যেন সুরঙ্গের শেষে সামান্য আলোর রেখা দেখতে পেল। আপনি যখন এত ডিটেলসে বলছেন তখন আমার বিশ্বাস হচ্ছে যে এবার হয়তো আমি ওকে খুঁজে পাবো। আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকবো এহসান ভাই। ধনী হওয়ার কিছু নেই। সিমির বেস্ট ফ্রেন্ড মানে আমারও বেস্ট ফ্রেন্ড। তুমি জাস্ট ওয়েট করো, কিছুদিনের মধ্যে আমি তোমাকে কোনো একটা সলিড ইনফরমেশন দিচ্ছি। সিমি পাশে বসে তৃপ্তির হাসি হাসল। সে জানতো এহসান একবার যখন মুখ ফুটে বলেছে তখন সেটা করেই ছাড়বে। এদিকে ফারহানের কনফারেন্স রুমটা তখন এক থমথমে নিস্তব্ধতায় মোড়া। বিশাল গ্লাস টেবিলের চারপাশে বসে আছেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি ক্লায়েন্টরা। সামনের বড় প্রজেক্টর স্ক্রিনে স্লাইড চলছে। ফারহান তার চিরাচরিত গম্ভীর আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছে।
পরনে তার নেভি ব্লু কালারের ফর্মাল স্যুট, সাদা শার্ট আর মানানসই টাই। ফারহান স্লাইড পরিবর্তন করে বলল, সো জেন্টলম্যান, আমাদের এই নতুন রিয়েল এস্টেট প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তবে আগামী 5 বছরে মার্কেট শেয়ারের 40% আমাদের দখলে থাকবে। ইটস $1 বিলিয়ন ডিল। ঠিক তখনই টেবিলের ওপর রাখা ফারহানের ফোনটা ভাইব্রেট করে উঠল। ফারহান আর চোখে একবার তাকালো, কিন্তু ফোন তুলল না। সে আবার প্রেজেন্টেশনে মন দিল, কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই আবারও একই নাম্বার থেকে ফোন। ফারহানের ভ্রু কুঁচকে এলো, বিরক্তির রেখা ফুটে উঠল কপালে। তৃতীয়বার যখন ফোনটা আবারও টেবিল কাঁপিয়ে বেজে উঠল, ফারহান বিরক্তি চেপে মিটিং থামিয়ে ফোনটা হাতে নিল। এক্সকিউজ মি বলে সে একটু পাশে সরে গিয়ে কলটা রিসিভ করলো, কিন্তু ওপাশ থেকে আসা তথ্যটি শোনার সাথে সাথেই ফারহানের ফর্সা মুখশ্রী রাগে একদম টকবগে লাল হয়ে উঠল। হাতের আঙুলগুলো ফোনের ওপর শক্ত হয়ে বসলো, গলার রগগুলো ফুলে উঠল রাগে। সে দাঁতে দাঁত চেপে ওপাশে থাকা ব্যক্তিকে বলল, চোখে চোখ রাখ, আমি এক্ষুনি আসছি। ফোনটা পকেটে রেখেই ফারহান যেন এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হলো। তার ফর্সা মুখটা অপমানে আর রাগে এতটাই লাল হয়েছে যে মনে হচ্ছে রক্ত ফেটে পড়বে। সে মিটিং রুমের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে করিডোরে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সে শরীরের ওপর চেপে থাকা আভিজাত্যের আবরণটা আর সহ্য করতে পারছিল না। এই কোটি টাকার ডিল, মিটিং, সব কিছু যেন তার কাছে এখন তুচ্ছ। সে রাগের মাথায় শরীরের সবটুকু শক্তি দিয়ে গায়ের দামি ব্লেজারটা টেনে খুলল এবং কোনো ভ্রুক্ষেপ না করেই সেটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। দামি ব্লেজারটা ধুলোয় লুটিয়ে পড়ল, কিন্তু ফারহানের সেদিকে তাকানোর সময় নেই। অ্যাসিস্ট্যান্ট আরাফাত ব্যস্ত হয়ে অসহায় কণ্ঠে বলল, স্যার স্যার কোথায় যাচ্ছেন? ডিলটা কিন্তু একদম ফাইনাল স্টেজে, ওরা সই করার জন্য ওয়েট করছে। ফারহান কারো কোনো কথা কানেই নিল না। আরাফাত দৌড়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এই প্রজেক্টের পেছনে আমরা মাসখানেক ধরে খাটছি। আপনি এইভাবে চলে গেলে ক্লায়েন্টরা নেগেটিভ ইমোশন নিয়ে ফিরবে, কোম্পানি লস করবে স্যার। ফারহান আরাফাতের দিকে এমন এক খুনের দৃষ্টিতে তাকালো যে আরাফাত ভয়ে দুপা পিছিয়ে গেল। ফারহান হিসিয়ে বলল, গেট আউট অফ মাই ওয়ে আরাফাত। কোম্পানির লস আমি সামলে নেব, কিন্তু এখন যেটা করতে যাচ্ছি সেটা করতে না পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মিটিং ডিসমিস। আরাফাত আবারও ছুটে এসে বলল, স্যার স্যার দয়া করে শান্ত হন। এই মিটিংটা হাতছাড়া হলে বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু জবাব চাইবে। মিস্টার জনসন খুব অফেন্ডেড ফিল করেছেন। ফারহান হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। ঘুরে তাকাতেই তার চোখের চাউনিতে যেন আগুন ছুড়ল। সে আরাফাতের কলার চেপে ধরার মতো ভঙ্গিতে কাছে এগিয়ে এসে প্রচণ্ড জোরে ধমক দিয়ে উঠল, চুপ কর, একদম চুপ, এক কদম আর সামনে আসবি না। তোদের ওই বোর্ড অফ ডিরেক্টরস আর কোটি টাকার ডিল নিয়ে ধুয়ে খাগে যা, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হ। ফারহান শক্ত কণ্ঠে ধমক দিল। ফারহানের গগনবিদারী চিৎকারে পুরো অফিসের করিডোরে পিংপতন নীরবতা নেমে এলো। অন্য কেবিনের স্টাফরা উকি দিয়ে দৃশ্যটা দেখে ভয়ে কাঠ হয়ে গেল। ফারহান এবার উপস্থিত সবার দিকে তাকিয়ে বাঘের মতো গর্জে উঠল। ফারহান সেদিকে তাকিয়ে বলল, কি দেখছিস তোরা? সার্কাস হচ্ছে এখানে? যার যার ডেস্কে যা। যদি দেখি কেউ আমার পিছু নিয়েছে বা আড়ি পাতার চেষ্টা করছে তবে আজই তার টার্মিনেশন লেটার ধরিয়ে দেব। গেট লস্ট এভরিওয়ান। কেউ আর টু শব্দ করার সাহস পেল না। আরাফাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান নিজের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত দ্রুত গুটিয়ে নিল, যেন সে কোনো যুদ্ধে যাচ্ছে। তার কপালে জমে থাকা ঘাম আর টকবগে রাগ তাকে এক বিধ্বংসী রূপ দিয়েছে। সবাইকে থমকে দিয়ে ফারহান হন্তদন্ত হয়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। তার হাঁটার গতি আর শরীরের ভঙ্গি বলে দিচ্ছিল বড় কোনো ঝড় ধেয়ে আসছে। অফিসের করিডরে ফারহানের জুতো আর হিলের খটখট শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। সে সোজা লিফটের দিকে এগিয়ে গেল, যেন এক মুহূর্ত সময় নষ্ট করা মানেই এক বড়। এদিকে এহসানের বিদেশের অভিজ্ঞতার গল্প শুনে মেহরিন আর সিমি হাসিতে ফেটে পড়ছে। মেহরিন কফির কাপে চুমুক দিয়ে হালকা মেজাজে মাত্র একটা কথা বলতে যাবে, ঠিক তখনই চারপাশের শান্ত পরিবেশটা চুরমার হয়ে গেল। কারো পায়ের জুতো আর হিলের আওয়াজ নয়, বরং ঝড়ের বেগের মতো কেউ একজন ক্যাফেতে ঢুকে সোজা তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই সে আগন্তুক মেহরিনের হাতটা সজোরে খপ করে ধরে ফেলল। মেহরিন ব্যথায় কুঁচকে উঠল এবং প্রচণ্ড চমকে গিয়ে নিজের হাতের দিকে তাকালো।
মেহরিন যখন ওপরের দিকে চোখ তুলল তখন তার মনে হলো সে যেন 440 ফোল্ডের একটা বৈদ্যুতিক শক খেল। সামনে দাঁড়িয়ে আছে ফারহান, কিন্তু এ কোন ফারহান? তার চিরচেনা পরিপাটি ফারহান এটা নয়। গায়ের ব্লেজার নেই, শার্টের হাতা গোটানো, ফর্সা মুখটা রাগে বেগুনি হয়ে আছে আর কপালে বিন্দু বিন্দু ঘাম। তার চোখের চাউনি এতটাই ধারালো যে মেহরিনের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করলো। আতঙ্কে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেহরিন কাঁপা কাঁপা স্বরে আওড়ালো, ফারহান ভাই, আপনি এখানে? সিমির অবস্থাও তথই বচ। সে ফারহানকে চেনে, কিন্তু ফারহানের এই বিধ্বংসী রূপ সে আগে কখনো দেখেনি। সে চেয়ার ছেড়ে আধো দাঁড়ানো অবস্থায় থমকে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। এদিকে এহসান পুরো ব্যাপারটা দেখে একদম হকচকিয়ে গেছে। তার কাছে এই লোকটা সম্পূর্ণ অপরিচিত। সে ভাবলো হয়তো কোনো বখাটে ছেলে মেহরিনকে বিরক্ত করছে। সে গম্ভীর মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি মিস্টার, আপনি কে? আর এভাবে একটা মেয়ের হাত ধরে টানাটানি করার সাহস আপনি কোথায় পান? হাত ছাড়ুন ওর। ফারহান এহসানের দিকে একবার তাকালো না। তার পুরো মনোযোগ এখন মেহরিনের ওপর। সে মেহরিনের হাতের মুঠি আরও শক্ত করে ধরল। ফারহানের নিঃশ্বাস তখন দ্রুত পড়ছে। ফারহান হিসিয়ে মেহরিনকে বলল, আমার ফোন তোর কাছে শোপিস মনে হয়? কতবার কল করেছি আমি, আর এখানে বসে পরপুরুষের সাথে দাঁত গেলি আড্ডা মারা হচ্ছে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? সিমি ভীত কণ্ঠে বলল। ভাইয়া আসলে আমরা জাস্ট ফারহান গর্জে উঠে বলল, চুপ থাক সিমি, একটা কথা বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। এহসান এবার ফারহানের গায়ের ওপর হাত দিতে গেল। রুক মিস্টার, আপনি যে হন না কেন এভাবে সিন ক্রিয়েট করবেন না। আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? ফারহান এবার পৈশাচিক এক হাসি হাসল। সে মেহরিনকে এক ঝটকায় নিচের দিকে টেনে নিয়ে এহসানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কে সেটা জানার সৌভাগ্য তোর খুব জলদি হবে। তবে এখন যদি নিজের জান বাঁচাতে চাস তবে আমার চোখের সামনে থেকে ভাগ, নইলে কানাডা ফিরে যাওয়ার স্বপ্ন হাসপাতালেই শেষ হবে। মেহরিন ফারহানের এমন রুদ্রমূর্তি দেখে একদম কুকড়ে গেল। সে জানে ফারহান এখন হিতাহিত জ্ঞান শূন্য। ক্যাফের অন্য কাস্টমাররা ফিসফাস শুরু করেছে, কিন্তু ফারহানের সেই খুনে মেজাজ দেখে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। ফারহান যখন মেহরিনকে এক প্রকার হিড়হিড় করে টেনে নিয়ে যেতে উদ্যত হলো, ঠিক তখনই মেহরিনের অন্য হাতটা খপ করে ধরে ফেলল এহসান। সে মেহরিনকে নিজের দিকে টেনে আটকে রাখার চেষ্টা করে ফারহানের দিকে চ্যালেঞ্জিং চোখে তাকালো। এহসান রাগী কণ্ঠে বলল, যথেষ্ট হয়েছে, আপনি এভাবে জোর করে ওকে নিয়ে যেতে পারেন না। হাত ছাড়ুন বলছি। মেহরিনের হাতের ওপর অন্য পুরুষের স্পর্শ দেখা মাত্রই ফারহানের হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেল। তার মস্তিষ্ক যেন মুহূর্তে বিস্ফোরিত হলো। সে এক হ্যাঁচকা টানে মেহরিনকে নিজের বুকের কাছে নিয়ে এলো এবং চোখের পলকে কোমরের পেছন থেকে তার ব্যক্তিগত রিভলভারটি বের করে সরাসরি এহসানের কপালের মাঝখানে ধরল। পুরো ক্যাফেতে এক মুহূর্তের জন্য যেন বাতাস থমকে গেল। উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, কেউ কেউ টেবিলের নিচে লুকিয়ে পড়ল। মেহরিন ভয়ে কুকরি গিয়ে ফারহানের শার্টের হাতা খামচে ধরে থরথর করে কাঁপতে লাগলো। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কেবল চোখ দিয়ে অঝরে জল পড়ছে। ফারহান দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টাচ হার। ওর দিকে দ্বিতীয়বার হাত বাড়ালে তোর কলিজা আমি এখানে ফুটো করে দেব। তুই জানিস না আমি কে, আর এই মেয়েটা আমার কে হয়? সিমি ভয়ে একদম সিটিয়ে গিয়েছিল। সে পাগলের মতো ছুটে এসে এহসানকে টেনে সরিয়ে নিয়ে চিৎকার করে উঠল। সিমি ভয়ার্ত কণ্ঠেই বলল, এহসান ভাই ছাড়ো প্লিজ, ওনাকে ছেড়ে দাও। উনি মেহরিনের চাচাতো ভাই হয়। তুমি মাঝখানে এসো না প্লিজ, পিছিয়ে এসো। এহসান সরে এলেও তার চোখের রাগের আগুন। সে ফারহানের দিকে তীব্র ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহান আর এহসানের চোখের এই নীরব যুদ্ধ যেন পুরো পরিবেশকে আরও তপ্ত করে তুলল। ফারহান রিভলভারটা নামালো না, বরং সিমির দিকে ইশারা করে শীতল গলায় বলল, সিমি, এই জঞ্জালটাকে নিয়ে এক্ষুনি আমার সামনে থেকে দূর হ। যদি আর এক সেকেন্ড একে মেহরিনের আশপাশে দেখি তবে এর লাশও খুঁজে পাবি না। ঠিক তখনই ফারহানের ইশারায় বাইরে দাঁড়িয়ে থাকা তার ছেলেপুলে আর লোকজনেরা ঝড়ের বেগে ক্যাফেতে ঢুকে পড়ল।
তারা চারপাশ ঘিরে ফেলে চিৎকার করে সবাইকে ধমকাতে লাগলো। ফারহানের একজন লোক বলল, সবাই বাইরে যান, গেট আউট, ক্যাফে এখন বন্ধ। 1 মিনিটের মধ্যেই ক্যাফে খালি না হলে এর পরিণাম খারাপ হবে। চলেন সবাই বের হন। সাধারণ মানুষ আর স্টাফরা প্রাণ ভয় যেদিকে পারল দৌড়ে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো ক্যাফেটা এক নিস্তব্ধ রণক্ষেত্রে পরিণত হলো। সেখানে কেবল ফারহানের লোকেরা পাহারায় রইল, আর মাঝখানে দাঁড়িয়ে রইল এক বিধ্বস্ত মেহরিন এবং এক উন্মাদ ফারহান। মেহরিন ফারহানের শার্ট খামচে ধরে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলো, ফারহান ভাই প্লিজ ওকে মেরো না, আমি চলে যাচ্ছি তোমার সাথে, প্লিজ থামো। ক্যাফেটা এখন পুরোপুরি জনশূন্য। বাইরে ফারহানের লোকজনের পাহারায় নিস্তব্ধতা বিরাজ করছে। ফারহান মেহরিনকে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরল। তার চোখ দুটো যেন মেহরিনকে পুড়িয়ে ভস্ম করে দিবে। ফারহান হিসিয়ে বলল, বল, কে ওই ছেলে? কার সাথে বসে এত গল্প হচ্ছিল তোর? মেহরিন ভয় আমতা আমতা করতে লাগলো। তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে মেহরিন বলল, উনি আসলে সিমির কাজিন। ফারহান দাঁতে দাঁত চেপে আর একটু ঝুঁকে বলল, সিমির কাজিন তো ক্যাফেতে, কেন? তোর সাথে কি কাজ ওর? মেহরিন ঢোক গিলল। সে কি বলবে যে সে নিজের ক্রাশকে খুঁজে বের করতে এহসানের সাহায্য নিতে এসেছে? এই কথা শুনলে ফারহান ওখানেই ওকে পুঁতে ফেলবে। মেহরিন দ্রুত মিথ্যা বাহানা বানিয়ে বলল, আসলে সিমির খুব দরকার ছিল ওর সাথে দেখা করার, আমি একা আসিনি, সিমি আমাকে সাথে নিয়ে এসেছে। ফারহান কিছুটা শান্ত হলেও তার ভেতরের উন্মাদনা কমেনি। মেহরিনকে হেঁচড়ে টেনে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমের দিকে। মেহরিন তখন দিশেহারা। সে প্রাণপণে ফারহানের লোহার মতো শক্ত হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। মেহরিন চিৎকার করে বলতে লাগলো, ফারহান ভাই কি করছেন? হাত ছাড়ুন, আমার লাগছে তো, আমি কোথাও যাব না, প্লিজ ছাড়ুন। ফারহান কোনো দিকে না তাকিয়ে বলল, চুপচাপ বল, চল বলছি। মুখ দেওয়ার একটা সাউন্ড বের হলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। মেহরিন চুপসে গেল ভয়। ফারহান ওয়াশরুমের ভেতর মেহরিনকে ঢুকিয়ে ফারহান লাথি দিয়ে দরজাটা আটকে দিল। মেহরিন তখন ভয়ে দেয়ালের কোণে সিটিয়ে গেছে। ফারহান বেসিনের ওপর থাকা লিকুইড হ্যান্ড ওয়াশের বোতলটা তুলে নিয়ে পুরোটা মেহরিনের হাতের ওপর ঢেলে দিল, ঠিক সেই জায়গাটাতে যেখানে এহসান ধরেছিল। মেহরিন হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আপনি পাগল হয়ে গেছেন ফারহান ভাই? এই সামান্য বিষয় নিয়ে এতটা নাটক কেন করছেন? ও তো শুধু হাত ধরে আটকাতে চেয়েছিল। ফারহান চোখ লাল করে বলল, নাটক? তোর বাবা মাকে এখানে পরপুরুষের সাথে রং ঢং করতে এখানে রেখে গেছে, আর আমাদের অনুমতি ছাড়া তোর ছায়া পর্যন্ত মারানোর অধিকার কারো নেই। আর সে তোকে স্পর্শ করেছে। এই হাত থেকে আমি ওই পরপুরুষের গন্ধ মুছে ফেলবো আজ। দরকার পড়লে তোর চামড়া আমি টেনে ছিঁড়ে ফেলবো। ফারহান অমানবিক শক্তিতে মেহরিনের হাত ডলতে লাগলো। মেহরিনের ফর্সা চামড়া ঘষায় লাল হয়ে ফুলে উঠতে লাগলো। মেহরিন ব্যথায় কাতরাতে কাতরাতে ফারহানের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। মেহরিন ব্যথায় কাতর হয়ে আর্তনাদ করে উঠল, উফ ছাড়ুন, রক্ত বেরিয়ে যাবে তো। কেন এমন অমানুষের মতো করছেন? আমি আপনার কেনা গোলাম নই। ফারহান থামল না। সে উন্মাদের ন্যায় এখনও হাত ঘষতে থাকলো। গোলাম নোস, কিন্তু আমার আমানত, আর আমানতে অন্য কারো ভাগ আমি সহ্য করি না। ঘষতে ঘষতে যখন মেহরিনের হাতের চামড়া একদম পাতলা হয়ে চালা শুরু করলো, ফারহান হঠাৎ ট্যাব ছেড়ে দিল। কনকনে ঠান্ডা পানির নিচে মেহরিনের সেই ক্ষতবিক্ষত হাতটা ধরল সে। ব্যথার তীরতায় মেহরিন একটা আর্তনাদ করে উঠল। ফারহান এবার মেহরিনকে দেয়ালের সাথে সজোরে চেপে ধরে ওর চিবুকটা আঙুল দিয়ে উঁচিয়ে ধরল। ফারহান শান্ত অথচ শক্ত কণ্ঠে বলল, খান পরিবারের মেয়েরা রাস্তার সস্তা ফুল নয় রে মেহের, যে চাইলেই যে কেউ পাশ দিয়ে যাওয়ার সময় একটা টোকা দিয়ে যাবে। তোর এই শরীরের প্রতিটা কণা আমার পাহারায় থাকে। এরপর যদি কাউকে দেখিস তোর দিকে হাত বাড়াতে, তবে নিজের হাতটা লুকানোর আগে আমার নামটা মনে করিস, কারণ তোর এই হাতের বদলে আমি তার কলিজা উপড়ে নেব। মেহরিন কোনো কথা বলতে পারল না। অপমানে, ব্যথায় আর অভিমানে তার দু চোখ বেয়ে লোনা জল ঝরতে লাগলো। ফারহান কিছুক্ষণ মেহরিনের বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রইল। তার ভেতরেও হয়তো কোথাও একটা মোচড় দিল, কিন্তু সে সেটা প্রকাশ করল না। সে এক ঝটকায় মেহরিনকে কাঁধে তুলে নিল। মেহরিন মুসরামুসরি করে বলল, নামান আমাকে, আমি একা হাঁটতে পারবো, নামান বলছি। ফারহান শান্ত গলায় বলল, চুপ করে থাকবি নাকি একটা থাপ্পড় দেব? মেহরিন এবার ভয়ে চুপ হয়ে গেল।
ফারহান তাকে কাঁধে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ক্যাফের একটা টেবিলের সামনে বসালো। মেহরিনের মুখ চোখ তখন কান্নায় ফুলে গেছে। সে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে। ফারহান যখন পকেট থেকে রুমাল বের করে ওর চোখের জল মুছতে গেল, মেহরিন রাগে আর অভিমানে ফারহানের হাতটা এক ধাক্কায় সরিয়ে দিল। মেহরিন অভিমানী মুখ সরিয়ে বলল, ছুবেন না আমাকে, আপনি একটা জানোয়ার। ফারহানের এবার রাগলো না, বরং ঠোঁট কামড়ে একটু হাসল। সে ওর এই রাগটাকে উপভোগ করছে। আর ছেলেদের দিয়ে কিছুক্ষণ আগে খাবার নিয়ে রেখেছিল, তাই সে পাশে রাখা খাবারগুলো মেহরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন অনেক নাটক হয়েছে, চুপচাপ খেয়ে নে। মেহরিন জেদের সাথে বলল, আমি খাবো না, মরে গেল আপনার দেওয়া খাবার খাবো না আমি। ফারহান কোনো কথা বলল না। সে নিচের পকেট থেকে সেই কালো রঙের রিভলভারটা বের করে খটাস করে আওয়াজ করে টেবিলের উপর রাখল। মেহরিনের হৃৎপিণ্ডও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বড় বড় চোখে একবার রিভলভার আর একবার ফারহানের দিকে তাকালো। ফারহান ঠান্ডা মাথায় শার্টের হাতা দুটো গুটিয়ে নিল, তারপর চামচ দিয়ে খাবার তুলে মেহরিনের মুখের সামনে ধরল। মেহরিন প্রথমে মুখ ঘুরিয়ে নিলেও রিভলভারটার দিকে তাকিয়ে ভয়ে আবারও মুখ ফেরালো। সে বুঝলো ফারহান তাকে এখন না খাইয়ে ছাড়বে না। মেহরিন বাধ্য মেয়ের মতো ফারহানের হাতে খেতে শুরু করলো। মেহরিনের মায়াবী মুখে তখন ফারহানের আঙুলের শক্ত ছাপ স্পষ্ট। ফারহান মুগ্ধ হয়ে তাকে খাইয়ে দিচ্ছে আর মনে মনে বিড়বিড় করছে, তোকে শাসন করার অধিকার যেমন আমার, তোকে আদর করার স্পর্ধাও শুধু আমারই। আমি তোকে ক্ষত দেব, আবার সেই ক্ষতে ভালোবাসার প্রলেপও দেব। কিন্তু মনে রাখিস মেহের, এ পৃথিবীর আর কোনো হাত যেন তোর দিকে না বাড়ে। যে হাত তোর অবয়ব ছোঁয়ার চেষ্টা করবে, সেই হাত আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। তুই শুধু আমারই সাম্রাজ্যের একমাত্র রানী। মেহরিন খেতে খেতে ভাবছিল, এই মানুষটা কেন এমন করলো তার সাথে? কি তার অপরাধ? নাকি এটা কোনো একতরফা বন্দিশালা? বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ আগে। জানলার বাইরে অন্ধকারের চাদর শহরটাকে ঢেকে দিচ্ছে, আর রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কাছের গায়ে এক মায়াবী প্রতিছবি তৈরি করেছে। কিন্তু খান প্যালেসের বিশাল ড্রয়িং রুমে পরিবেশটা একদম উল্টো। এখানে বইছে খুনসুটি আর হাসাহাসির ঝড়। বিশাল সোফায় পা তুলে বসে টিভি দেখছে মেহরিন, হাতে রিমোট, কিন্তু মনোযোগ টিভিতে কম। পাশে থাকা দুই ভাই বোনের দিকেই বেশি। তার ঠিক পাশেই মিরান নিবিষ্ট মনে ফোনে গেম খেলছে। তার আঙুলগুলো স্ক্রিনের ওপর ঝড়ের বেগে চলছে। আর মেঝের কার্পেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতার মাঝে বসে আছে নীলু। তার সামনে একটা বড় সড়ো ডিকশনারি, আর পাশে গুটি সুটি মেরে বসে আছে তার বিড়াল জেসিকা। মিরান ফোনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আরে আরে, ডানে যা, ডানে যা। ইস, এই লেভেলটা পার করতে পারলেই প্রো হয়ে যেতাম। শোন নীলু, তোর ডিকশনারির ভারে তো আমার গেম হ্যাং মারছে রে। নীলু চোখ কপালে তুলে বলল, আমার ডিকশনারি ভারী নাকি তোর মগজের অভাবে? সারাদিন এই ছাইপাশ গেম না খেলে একটু পড়াশোনায় মন দিলে আজ এই লেভেল নিয়ে কাঁদতে হতো না। মেহরিন হেসে ফেলে বলল, থাক নিল, মিরানকে জ্ঞান দিয়ে লাভ নেই। ওর মগজের মেমোরি কার্ড তো গেমেই ফুল হয়ে গেছে। মিরান, তুই কি সারা জীবনে ভার্চুয়াল বন্দুক দিয়ে যুদ্ধ করবি, নাকি কোনোদিন আসল কাজও করবি? মিরান রিমোটটা মেহরিনের হাত থেকে ছিনিয়ে নিয়ে বলল, আসল কাজ তোই করছি, আর তোদের এই বোরিং সিরিয়াল থেকে উদ্ধার করার জন্যই তো চ্যানেল পাল্টানো। দেখ তো এখন কেমন অ্যাকশন মুভি চলছে। এই খবরদার, রিমোট দে বলছি। আমার প্রিয় শো শুরু হবে এখন। মিরান, তুই কিন্তু মার খাবি। নীলু মুচকি হেসে বলল, মেহরিন, ওর সাথে ঝগড়া করে লাভ নেই। তার চেয়ে বরং তুই বল, আজ ক্যাফিতে কার সাথে ডেটে গিয়েছিলি যে গাল দুটো এখনও টমেটোর মতো লাল হয়ে আছে? ফারহান ভাই কি কিছু বলেছে নাকি? মেহরিন হঠাৎ দমে গেল। বিকেলের সেই ঘটনার কথা মনে পড়তেই বুকটা ধক করে উঠল। কিন্তু সে সামলে নিয়ে নীলুকে একটা বালিশ দিয়ে হালকা করে মেরে বলল, বেশি পেকেছিস তাই না? ছোট আছিস, ছোট থাক। পড়াশোনা বাদ দিয়ে বড়দের ব্যাপারে নাক গলাতে হবে না। আরে নীলু, ঠিকই তো বলছি। তুই আজ ফেরার পর থেকেই কেমন জানি করছিস। ফারহান ভাইয়ের সাথে আবার লেগেছিস। ওনার কিন্তু আমি খুব ভয় পাই। বাঘের মতো চোখ গরম করে তাকালে আমার গেমের ক্যারেক্টার পর্যন্ত মরে যায়। নীলু খিক খিক করে হেসে বলল,
ভাইয়াটা আসলেই মেহেরিনের জন্য একটা জলজান্ত সিসিটিভি ক্যামেরা। সে যেখানেই যাক ভাইয়া সেখানেই অদৃশ্য নেটওয়ার্ক দিয়ে পৌঁছে যায়। মেহরিন কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোরা কি থামবি নাকি মিরান? তোর ফোন কিন্তু আমি কেড়ে নিব। উফ, এই এক সমস্যা, তর্কে না পারলেই ফোন কেড়ে নেওয়ার ভয় দেখানো। আচ্ছা বাবা থাক, আমরা গেম খেলছি আর তুই তোর ওই প্যানপ্যানানি সিরিয়াল দেখ। 3 ভাই বোনের এই হালকা মেজাজের আড্ডায় ড্রয়িং রুমটা মুখর হয়ে উঠল। মেহরিন হাসছে ঠিকই, কিন্তু তার মনের কোণে ফারহানের সেই শীতল চাউনি আর আগ্নেয়াস্ত্রের ঠান্ডা স্পর্শটা এখনও বারবার কাটা দিয়ে উঠছে। মেহরিনদের আড্ডার মাঝেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো মেহনুর, সাথে মারুয়া আর নিহান। মারুয়া কোনো কথা না বলে সোজা কিচেনের দিকে চলে গেল কফি নাস্তার তদারকি করতে। নিহান গিয়ে বসলো কার্পেটে নীলুর পাশে, যেখানে নীলুর আদরের বিড়াল জেসিকা কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল। নিহান জেসিকার কানে হাত বুলিয়ে আদর করতে শুরু করলো। মেহনুর সোজা গিয়ে মেহরিনের পাশে ধপ করে বসে পড়ল। বসেই কোনো ভূমিকা না করে এক ঝুমেরে মেহরিনের হাত থেকে রিমোটটা কেড়ে নিল সে। মেহরিন বিরক্ত হয়ে বলল, আরে আপু, এটা কি হলো? আমার শোটা জাস্ট শুরু হয়েছে, রিমোট দাও। মেহনুর টিভির দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, অনেক হয়েছে তোর শো দেখা, এখন আমি নিউজ দেখব। দেশ দুনিয়ার খবর রাখা দরকার। মেহরিন খেয়ে বলল। নিউজ তো ফোনেও দেখা যায়। আপু প্লিজ রিমোট দাও বলছি। মেহরিন রিমোট কেড়ে নেওয়ার জন্য মেহনুরের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুই বোনের রিমোট নিয়ে ধস্তাধস্তি আর খুনসুটি। মেহনুর হাত উঁচিয়ে রিমোটটা দূরে সরিয়ে রাখছে, আর মেহরিন ছোট বাচ্চার মতো সেটা ধরার চেষ্টা করছে। তাদের এই কাণ্ড দেখে মিরান আর নীলু হাসিতে ফেটে পড়ল। মিরান সিটি বাজিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য WW রিমোট রেসলিং। নীলু চেঁচিয়ে বলল, মিহু, মেহনুর আপুর সাথে শক্তি দিয়ে পারবি না, বুদ্ধি খাটা। অবশেষে মেহরিন হাঁপিয়ে উঠে হার মানল। মেহনুর জয়ের বেশি রিমোট দিয়ে চ্যানেল পাল্টাতে বলল, যথেষ্ট হয়েছে দুষ্টামি, যা এখন গিয়ে পড়তে বস, কাল পরীক্ষা তোর। মেহরিন গাল ফুলিয়ে মুখ ভার করে উঠে দাঁড়ালো। বিড়বিড় করতে করতে যে না সিঁড়ির দিকে পা বাড়ালো, অমনি মেহনুর পেছন থেকে ডাকলো। শোন মিহু। মেহরিন দাঁড়িয়ে পেছনে ফিরে বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আবার, কেন ডাকছো? মেহনুর টিভির চ্যানেল পাল্টাতে খুব স্বাভাবিক গলায় বলল, নিউ কোচিংয়ে কেমন পড়াশোনা হচ্ছে রে? এতদিন ধরে তো পড়ছিস, কি বুঝলি? মেহরিন কোনো কিছু না ভেবেই চট করে উত্তর দিল। কোন কোচিং? কথাটা মুখ দিয়ে বেরোতেই ঘরের আবহাওয়া পলকে বদলে গেল। মেহনুর চট করে একটা ভ্রু উঁচিয়ে মেহরিনের দিকে তাকালো। মেহনুরের দৃষ্টির তীক্ষ্ণতা দেখে মেহরিনের বুকটা ধক করে উঠল। কার্পেটে বসা নিহানও হাত থামিয়ে অবাক হয়ে মেহরিনের দিকে তাকালো। মিরান এতক্ষণ কানের হেডফোন দিয়ে কান শুনছিল, সে চট করে হেডফোনটা নামিয়ে মেহরিনের দিকে চোখ বাঁকিয়ে বড় বড় করে তাকালো, যেন সে কিছু মেহরিনকে ইশারা করছে। মেহরিন নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে জিভ কামড়ে ধরল। পরিস্থিতি সামাল দিতে একটা বোকা বোকা হাসি দিয়ে বলল, না মানে আসলে দুইটা কোচিংয়ে তো, তাই আর কি গুলিয়ে ফেলেছি। মেহনুর তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিনের চোখের দিকে চেয়ে হালকা হাসল। সেই হাসিটা মোটেও সুখকর ছিল না। সে বলল, ও আচ্ছা, তা আগের কোচিং তো ছেড়েই নতুনটাতে ভর্তি হয়েছিস, তবে আগেরটা কি আবার ভর্তি হয়েছিস? মেহরিন মুখ শুকিয়ে ছোট করে বলল, ওই আর কি। আচ্ছা আপু আমি আসছি, কাল পরীক্ষা আছে, অনেক পড়তে হবে। বলেই সে দ্রুত কেটে পড়ার চেষ্টা করল, কিন্তু মেহনুর আবারও গম্ভীর স্বরে ডাকল। দাঁড়া। মেহরিন আবারও পেছনে ফিরে তাকালো, তার চোখে মুখে এবার ভয়ের ছাপ। আবার কি হলো? মেহনুর হেসে জিজ্ঞেস করল, তা নতুন কোচিংয়ে গত 3 মাস ধরে ইশরাক স্যার কেমন পড়ালেন শুনি? মেহরিন এবার একটু আত্মবিশ্বাস পাওয়ার চেষ্টা করে সিঁড়ির প্রথম ধাপে পা বাড়িয়ে বলল, উনি খুব ভালো পড়ান, অনেক কঠিন টপিকও খুব সহজে সলভ করে দেন। মেহনুর রহস্যময় হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবার যা, গিয়ে মন দিয়ে পড়। মেহরিন সিঁড়ি দিয়ে প্রায় দৌড়ে ওপরে চলে গেল।
তার পিছু পিছু মিরান আর নীল। ঝামেলা হতে পারে আজ করে নিঃশব্দে নিজেদের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু মেহনুর আর নিহান। মেহনুর ঘাড় ঘুরিয়ে নিহানের দিকে তাকালো, দেখলো নিহান এক হাত জেসিকার গায়ে রেখে পাথরের মতো হয়ে বসে আছে। তার চোখে মুখে চরম বিস্ময়। নিহান কিছু একটা বলতে গিয়ে হা করে মুখ খুলল। নিহান হতভম্ব হয়ে একই ভঙ্গিতে বলল, নূর, ইশরাক স্যার তো। নিহানকে কথা শেষ করতে দিল না মেহনুর। সে নিজের ঠোঁটে তর্জনী রেখে হালকা একটা শব্দ করল। নো মোর ওয়ার্ডস। বলেই মেহনুর এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে মেহরিন যেদিকে গেছে সেদিকে তাকিয়ে রইল। রাত তখন বেশ গভীর। শহরের কোলাহল কিছুটা স্তীমিত হয়ে এলেও অন্ধকার গলিগুলোতে তখন এক অন্যরকম তৎপরতা। একটা অন্ধকার ঘরে জানলার পর্দা টেনে দিয়ে এক ব্যক্তি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের নীলচে আলোয় তার তীক্ষ্ণ মুখাবয়ব ফুটে উঠেছে। সে অত্যন্ত সাবধানে একটি এনক্রিপ্টেড নাম্বারে ডায়াল করল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর শোনা গেল। ফোনের ওপাশে আছেন সিআইডি স্পেশাল উইংয়ের চিফ অফিসার। এজেন্ট গলার স্বর নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যালো স্যার, খুব জরুরি একটা আপডেট আছে। বলো, কোনো লিড পাওয়া গেল? এজেন্ট বলল, ইয়েস স্যার। চৌধুরীরা দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেসে আজ রাতে যে বিজনেস সাকসেস ইনসেশনের পার্টি রাখা হয়েছে সেটা কেবল নামেই পার্টি। আমাদের কাছে পাকা খবর আছে, অ্যাকিউলা গ্যাং এর পুরো টিম আজ সেখানে উপস্থিত থাকবে। যাদের আমরা মাসের পর মাস ধরে হন্য হয়ে খুঁজছে তারা সবাই আজ এক ছাদের নিচে। অফিসার কণ্ঠস্বরে চাঞ্চল্য ঢেলে বললেন, আকিল্লা গ্যাংয়ের লিডারও কি থাকছে? এজেন্ট বলল, হ্যাঁ স্যার, সেই কুখ্যাত গ্যাং প্রধান আজ নিজের পরিচয় আড়াল করে বড় কোনো বিজনেস ট্রাইকুনের ছদ্মবেশে সেখানে থাকবে। শুধু তাই নয়, শহরের নামি দামি সব বিজনেসম্যান আর পাওয়ারফুল নারীরাও সেখানে আমন্ত্রিত। এটাকে তারা একটা সেফ কভার হিসেবে ব্যবহার করছে যাতে কোনো সন্দেহ না হয়। কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। তার মানে আকিল্লা গ্যাংয়ের লিডারকে চেনার কোনো উপায় থাকছে না? সেটাই তাদের কৌশল স্যার। কিন্তু আমি ভেন্যুর ভেতরে ঢুকে গেছি। তারা ভাবছে মাস্ক তাদের বাঁচিয়ে দেবে, কিন্তু আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর কোড ল্যাঙ্গুয়েজ ফলো করছি। আপনার টিমকে স্ট্যান্ড বাই রাখুন স্যার। রেড সিগন্যাল দিলে অপারেশন শুরু করতে হবে। তবে মনে রাখবেন, পার্টিতে সাধারণ সিভিলিয়ানরাও আছে, তাই ক্রসফায়ারের রিস্ক নেওয়া যাবে না। অফিসার বাঁকা হেসে বললেন, গুড জব। আমাদের লোকজনেরা ব্যাকআপে আছে। ছদ্মবেশে সিআইডির একটা দল পেরিমিটার ঘিরে ফেলবে। তুমি নজর রাখো কোনোভাবেই যেন আকিল্লা প্রধান আজ বের হয়ে যেতে না পারে। এজেন্ট ফোনটা কেটে দিয়ে পকেট থেকে একটি কারুকার্য করা মাস্ক বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে মাস্কটা পরে সে মৃদু হাসল। এক খুনে হাসি। শিকার এখন জালে আসার অপেক্ষায়। অন্ধকার সেই গোপন কক্ষ থেকে বেরিয়ে এজেন্ট পা রাখল আলোকোজ্জ্বল মূল হলের দিকে। বাইরে পা রাখতেই তীব্র আলোর ঝলকানি আর আভিজাত্যের এক ভারী সুবাস তাকে স্বাগতম জানালো। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক এবং রাজকীয় দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেস। আজকের সাকসেস পার্টি এখানে আয়োজন করা হয়েছে। বিশাল হল রুমের সিলিং থেকে ঝুলছে বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যার আলো প্রতিফলিত হচ্ছে মার্বেল পাথরের মেঝের ওপর। চারদিকে অভিজাত্যের জয় জয়কর। পার্টির পরিবেশটা ছিল অদ্ভুত, এক মায়াবী এবং রহস্যময়। অর্কেস্ট্রা থেকে ভেসে আসছে ভায়োলিনের স্লো এবং মেলোডিয়াস মিউজিক, যা পুরো হলরুমে এক রাজকীয় মেজাজ ছড়িয়ে দিচ্ছে। অতিথিদের জন্য নির্ধারিত ড্রেস কোড ছিল পুরোপুরি ওয়েস্টার্ন। পুরুষেরা কালো বা নেভি ব্লু স্যুটে সজ্জিত, আর নারীদের পরনে দামি সিল্ক বা মখমলের নজর কাড়া গাউন। কিন্তু সবচেয়ে বড় বিশেষত্ব ছিল প্রত্যেকের মুখে থাকা মায়াবী কারুকার্যময় মাস্ক। কারো মুখেই চেনা যাচ্ছে না, কেবল চোখগুলো মাস্কের আড়াল থেকে চকচক করছে। হলরুমের এক কোণে দামি ড্রিঙ্কের গ্লাস হাতে কেউ নিভৃত আলাপে মগ্ন, আবার কেউ মাঝখানে মিউজিকের তালে তালে অনেক দম্পতি ধীরলয়ে নাচছে। হাসি ঠাট্টা আর কথোপকথনের আওয়াজে চারপাশ মুখরিত থাকলে সবার অবয়ব ঢাকা পড়ে আছে সেই রহস্যময় মাস্কের নিচে। তবে এই ঝকঝকে ভিড়ের মধ্যেই লুকিয়ে আছে এক অদৃশ্য জাল। সিআইডি স্পেশাল এজেন্টরা অত্যন্ত দক্ষতায় সাধারণ অতিথিদের ভিড়ে মিশে আছে। তাদের প্রত্যেকের কানে অদৃশ্য ইয়ারবাড,
যা সরাসরি কন্ট্রোল রুমের সাথে যুক্ত। তারা নাচছে বা ড্রিঙ্কস হাতে গল্প করার ভান করছে ঠিকই, কিন্তু তাদের চোখগুলো শিকারি বাজের মতো ভিড়ের প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছে। এজেন্ট তার ইয়ারবাডে আলতো চাপ দিয়ে ফিসফিস করে বলল, টার্গেট জোন ক্লিয়ার। গেস্ট লিটেস্ট 70% এন্ট্রি নিয়েছে। কোড রেড মুভমেন্টের জন্য সবাই পজিশন নাও। সবার মুখে মাস্ক থাকায় সাধারণ মানুষের বোঝার উপায় নেই যে পাশের ব্যক্তিটি কোনো বিলিয়নিয়ার নাকি কোনো ছদ্মবেশী সিআইডি অফিসার। এই রাজকীয় জাঁকজমকের আড়ালে এক ভয়ানক রক্তক্ষয়ী সংঘাতের প্রস্তুতি চলছে। ফারিস তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। তার প্রিয় অলৌকিক পারফিউমটি আলতো করে স্প্রে করতেই ঘটা এক আভিজাত্যপূর্ণ সুভাষে ভরে উঠল। 6 ফুট 2 ইঞ্চির দীর্ঘদেহী ফারিসকে আজ এক কথায় অনবদ্য লাগছে। তার পরনে একদম নিখুঁত ফিটিংয়ের একটি কুচকুচে কালো ফর্মাল স্যুট আর ভেতরে রাজকীয় নেভি ব্লু রঙের শার্ট। তার চওড়া কাঁধার সুঠাম গরম স্যুটের ভেতর দিয়ে ফুটে উঠছে। ফারিস অত্যন্ত দক্ষ হাতে তার চুলগুলো ব্যাকব্রাশ করে সেট করলো, যা তার তীক্ষ্ণ চোয়াল আর গম্ভীর লোকটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিটি মুভমেন্টে তার আত্মবিশ্বাস আর আভিজাত্য ছড়ে পড়ছে। ঠিক এই সময় মেহগনি কাঠের ভারী দরজায় দুবার কড়া নাড়ার শব্দ হলো। ফারিস আয়না থেকে চোখ না সরিয়ে গম্ভীর কিন্তু ভরাট স্বরে বলল, কামেন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ফারহান। ফারহানকেও আজ দারুণ দেখাচ্ছে। সেও পার্টি ড্রেস কোড মেনে ফর্মাল গেটআপে সেজেছে। তার পরনে একটি ডার্ক রঙের স্যুট, চোখে মুখে সেই চেনা দাপট। তবে ফারহানের চেহারায় এখন আর সেই বিকেলের বিধ্বংসী রাগ নেই, বরং সেখানে এখন এক রহস্যময় স্থিরতা বিরাজ করছে। ফারহান ঘরে ঢুকে ফারিসকে একবার আপাদমস্তক দেখে নিয়ে সোফার হাতলে হাত রেখে দাঁড়ালো। ফারহান তাই ঠিক করতে করতে বলল, তৈরি তাহলে? আজকে রাতটা কিন্তু সাধারণ কোনো রাত নয় ভাই, অনেক হিসেব মেলাতে হবে আজ। ফারিস হাত ঘড়িটা কবজিতে পড়তে পড়তে শান্ত গলায় বলল, আমি সবসময় তৈরি ফারহান, তবে আজ চৌধুরীদের ওই মাস্ক পার্টির আড়ালে কি হতে চলেছে সেটা দেখার জন্যই আমি বেশি আগ্রহী। কার মাস্ক আজ খুলে পড়ে সেটাই দেখার বিষয়। ফারহান মৃদু হাসল, তবে সেই হাসিতে একটা ঠান্ডা সতর্ক বার্তা ছিল। সে আলতো করে নিজের স্যুটের হাতা ঠিক করে বলল, সবাই যদি মাস্ক পরে থাকে তবে চেনাটা কঠিন হবে, কিন্তু আমরা তো শিকারী, গায়ের গন্ধেই শিকার চিনে নেব। দুই ভাই যখন পাশাপাশি দাঁড়ালো তখন তাদের ব্যক্তিত্বে পুরো ঘরটা যেন ভারী হয়ে উঠল। তারা জানে আজকের এই পার্টিতে কেবল ব্যবসা বা সাকসেস নয়, বরং পর্দার আড়ালে এক ভয়ানক খেলা শুরু হতে যাচ্ছে। এবার আয়নার সামনে দাঁড়িয়ে ফারিস তার টায়ের নটটা শেষবারের মতো ঠিক করে নিল। তার চোখের মনিতে এক শীতল কাঠিন্য। চৌধুরী পরিবার দীর্ঘকাল ধরেই খানদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত শত্রু। সেই শত্রুর টেরায় আজ নিমন্ত্রণ রক্ষা করতে চাওয়াটা কেবল সৌজন্যতা নয়, বরং এক রণকৌশল। ফারিস হাতঘড়ির সেকেন্ডের কাটার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, চৌধুরীরা ভাবছে এই সাফল্যের পার্টি দিয়ে তারা আমাদের চোখে ধুলো দেবে, কিন্তু তারা জানে না বাঘ যখন শিকারের খোঁজে বের হয় তখন সে তার শত্রুর গুহায় ঢুকতেও দ্বিধাবোধ করে না। ফারহান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের হাতের আংটিটা ঘোরাতে ঘোরাতে তার ছিল্লের স্বরে চুপ করল। ওদের ওই সাকসেস পার্টি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই ভাই। আমার টার্গেট আজ অন্য কিছু। আজকের এই মাস্কের ভিড়ে আমাদের মূল লক্ষ্য হলো মিস ডেভিলা, সেই রহস্যময় যে পাইথন গ্যাংয়ের লাগাম ধরে রেখেছে। আজ ওর আসল চেহারাটা আমাদের দেখতেই হবে। ফারিস ঘুরে দাঁড়ালো, তার ব্যক্তিত্বে এক অদম্য দাপট। সে ধীর পায়ে ফারহানের দিকে এগিয়ে এসে বলল, পাইথন গ্যাং অনেকটা সাপের মতোই বিষাক্ত আর পিচ্ছিল। মিস ডেভিলা নিজেকে এতটাই আড়ালে রাখে যে আজ পর্যন্ত কেউ তার নিঃশ্বাসের শব্দও পায়নি, কিন্তু আজ রাতে চৌধুরীদের এই উৎসবই হবে তার শেষ নিরাপদ আশ্রয়। যে বিষধর ছবল মারার চেষ্টা করবে আজ তার মাথাটা আমরাই থেতলে দেব। ফারহানের মুখে এক নিষ্ঠুর হাসির রেখা ফুটে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সবাই ভাবছে আজ মাস্কের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলবো, কিন্তু চৌধুরী ম্যানশনের ওই দেয়ালে দেওয়ালে আজ খানদের আধিপত্য লেখা থাকবে। পাইথন গ্যাংয়ের ওই নেত্রী যেই হোক, আজ আমাদের নজর এড়ানো তার জন্য অসম্ভব। আমাদের ডেরায় ঢুকে কেউ বুক ফুলে কথা বলবে, সেই সুযোগ অন্তত আজ দেব না। ফারিস তার পারফিউমের শেষ টাচ দিয়ে বলল, চৌধুরীরা ডিনারের আয়োজন করেছে আর আমরা আয়োজন করেছি এক ভয়ানক উন্মোচনের। চল ফারহান, শিকারি যখন তৈরি তখন শিকারকে বেশিক্ষণ অপেক্ষা রাখা ঠিক নয়।
দুই ভাই যখন কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটা শুরু করলো, তাদের বুটের দৃঢ় শব্দে যেন খানভিলার ভিত্তি কেঁপে উঠল। শত্রুর তুর্কে হানা দেওয়ার জন্য একজোড়া রাজকীয় শিকারী এখন সম্পূর্ণ প্রস্তুত। রাতের নিস্তব্ধতা চিরে মেহনুরের কালো রঙের BMW হাইওয়ে ধরে ঝড়ের বেগে এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে নেহান, পেছনে মারুয়া, আর নেহানের ঠিক পাশে বসে আছে মেহনুর। গাড়ির ড্যাশবোর্ডের হালকা নীল আলো মেহনুরের মুখে এসে পড়ায় তাকে কোনো অপার্থিব সুন্দরীর মতো লাগছে। মেহনুরের পরনে নেভি ব্লু রঙের একটি মার্জিত কিন্তু অত্যন্ত দামি ওয়েস্টার্ন গাউন, যা তার শরীরের প্রতিটি ভাঁজে আভিজাত্য ছড়িয়ে দিচ্ছে। তার চোখের মণি দুটো আজ অদ্ভুত এক অ্যাশ রঙে জ্বলজ্বল করছে, যেন কোনো রহস্যময় গভীরতা লুকিয়ে আছে সেখানে। তার বাদামি রঙের রেশমি চুলগুলো আজ ছেড়ে দেওয়া, যা হাঁটুর সমান লম্বা এবং নিচের দিকে নিখুঁতভাবে কার্ল করা। বাতাসের ঝাপটায় তা মাঝে মাঝে উঠছে। নেহানের পরনে ব্ল্যাক ফর্মাল স্যুট, আর মারুয়া পরেছে আভিজাত্যে ঘেরা একটি স্টাইলিশ ওয়েস্টার্ন টপস। গাড়ির ভেতরে নীরবতা ভেঙে মারুয়া মেহনুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শত্রু জেনেও আলভারেজ চৌধুরী আমাদের ইনভাইট কেন করলো বলতো মেহনুর? ওরা তো জানেন খানদের সাথে ওদের সম্পর্ক সাপে নেউলে। মেহনুর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে জানলার বাইরে তাকালো। তার কণ্ঠে দাপট আর তাচ্ছিল্য মিশিয়ে বলল, শত্রুকে নিজের চোখের সামনে রাখাটাই তো বড় কৌশল মারওয়া। আলভারেজ চৌধুরী হয়তো ভেবেছে আমাদের দাওয়াত দিয়ে সে বড় বড়ত্ব দেখাবে, কিংবা আমাদের ক্ষমতার পাল্লা মেপে নিতে চাইছে। কিন্তু সে জানেই না আগুনের শিখায় দাওয়াত দিলে ঘর পোড়া ঝুঁকিটা আমন্ত্রণকারীদের থাকে। নেহান স্টিয়ারিংয়ে চাপ দিয়ে চোখ করলো। ওরা আমাদের আমন্ত্রণ করেনি মেহনুর, ওরা আমাদের চ্যালেঞ্জ করেছে। বিজনেসের এই সাকসেস পার্টি আসলে একটা আড়াল মাত্র। কথা বলতে বলতে গাড়িটি দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেসের ঠিক বাইরের বিশাল চত্বরে এসে থামল। জায়গাটির সাজসজ্জা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সারি সারি দামি লিমজিম, মার্সিডিজ আর BMW সেখানে জমা হয়েছে। চারদিকে শয়ে শয়ে সশস্ত্র গার্ড পাহারা দিচ্ছে। বড় বড় নেতা আর আন্তর্জাতিক বিজনেস টাইকুনদের গাড়ি এসে নামছে একের পর এক। বিশাল রেড কার্পেট বিছানো হয়েছে অতিথিদের জন্য, যার দুপাশে উজ্জ্বল ফ্ল্যাট লাইট চলছে। এক রাজকীয় আমেজ ছড়িয়ে আছে পুরো পরিবেশে। নেহান গাড়ি পক করার আগে মেহনুরের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু স্বরে কিন্তু সাবধানী গলায় বলল, সব তো ঠিক আছে নূর, কিন্তু আজকের এই মার্কস পার্টির ভিড়ে কেউ যদি একবারও ধরে ফেলে যে সবাই যাকে হন্য হয়ে খুঁজছে সেই কুখ্যাত পাইথন গ্যাংয়ের লিডার মিস ডেভিলা আসলে তুই নিজে, তবে কিন্তু আজ রক্তের বন্যা বয়ে যাবে। নেহানের কথা শেষ হতেই মেহনুর হুট করে উচ্চস্বরে এক পৈশাচিক এবং রহস্যময় হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসিতে যেমন দাপট ছিল, তেমনই ছিল এক অদ্ভুত আতঙ্ক। হাসি থামিয়ে মেহনুর নিজের হাতে থাকা কারুকার্যময় ভিনটেজ মাস্কটা মুখে পড়তে পড়তে বলল, পরিচয় তো তাদের জন্য যাদের ধরা পড়ার ভয় আছে নেহান, কিন্তু বাঘ যখন মানুষের মুখোশ পরে শিকার করতে নামে, তখন সেই মুখোশটাই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। আজ রাতে চৌধুরী ম্যানশনে এই উৎসব হবে মিস ডেভিলার নতুন এক ইতিহাসের শুরু। মিস ডেভিলাকে সেটা জানার আগে তারা মৃত্যুর আলিঙ্গন পাবে। তিনজনই তাদের রহস্যময় মাস্কগুলো মুখে পরে নিল। গাড়ি থেকে পা রাখতেই রেড কার্পেটে ফ্ল্যাশ লাইটের ঝলকানি আর কার্ডদের স্যালুটের শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। কেউ জানল না আজ রাতে চৌধুরীদের দুর্গে খোদ ধ্বংসের রানী পদার্পণ করেছে। দ্য গ্র্যান্ড এম্পায়ার প্যালেসের ভেতরের পরিবেশটা যেন কোনো রূপকথার পাতালপুরি। বিশাল হল রুমের মাঝখানে বিশাল এক ক্রিস্টাল ঝাড়বাতি থেকে ঠিকরে পড়ছে হাজারো আলোকপিণ্ড। চারদিকে আভিজাত্যের সুবাস আর দামি শ্যাম্পেনের গ্লাসের টুংটাং শব্দ। মাস্ক পরা রহস্যময় অতিথিদের ভিড়ে এক থমথমে আভিজাত্য বিরাজ করছে। হলের একপাশে লাইভ অর্কেস্ট্রা অত্যন্ত নিপুণ হাতে ভায়োলিনের সুর তুলছে, যা পরিবেশকে একই সাথে রোম্যান্টিক এবং রহস্যময় করে তুলেছে। হঠাৎ করেই হলের মূল আলো কিছুটা স্থিমিত হয়ে এলো এবং গোল্ডেন স্পটলাইট পড়ল মঞ্চের ওপর। সেখানে মাইক হাতে আবির্ভূত হলেন স্বয়ং আলভারেজ চৌধুরী। মুখে একটি সোনালি মাস্ক, পরনের রাজকীয় পার্টির সাথে মানানসই ড্রেস কোড স্যুট। তিনি চওড়া হাসি নিয়ে দুহাত প্রসারিত করলেন। আলভারেজ চৌধুরী মাইক হাতে মুগ্ধকর হেসে বলল,
Ladies and gentlemen, welcome to this grand success celebration. আজ আমরা শুধু একটি বিজনেস জয় উদযাপন করছি না, বরং আমাদের একচেটিয়া আধিপত্যের নতুন দিগন্ত উন্মোচন করছি। চৌধুরী গ্রুপ আজ যে উচ্চতায় পৌঁছেছে তাতে অনেকের কাছেই ছিল অকল্পনীয়। মঞ্চের আদুরে এক কোণে কালো সুটে সজ্জিত হয়ে দাঁড়িয়েছিল ফারিস, ফারহান আর মাহির। আলভারেজের আত্মম্ভরী কথা শুনে ফারহান তার ক্লাসে চুমুক দিয়ে মাহিরের কানে ফিস ফিস করে তাচ্ছিল্যের স্বরে বলল, দেখলি শালা মাহির, তোর যখন ধরা পড়ার আগে বড় বড় নীতিবাক্য শোনায় তখন ঠিক এমনটাই লাগে। এই সাকসেস তো তাসের ঘর, একটা ফু দিলেই ধুলোয় মিশে যাবে। মাহির একবার ফারহানকে দেখে নিয়ে মুখ বিকৃত করে কানের কাছে মুখ নিয়ে বলল, আরে এইবার তো ভাই সুমন্দি ক। ফারহান অন্যদিকে মুখ ঘুরিয়ে ভাবলে সেন জবাব দিল, সর তুই আমার শালাই। মাহির হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল। সে কাকে কি বোঝাচ্ছে? এই যে ঠিক হওয়ার নয়। তারপর সে আলভারেজ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আরে একদম ঠিক বলেছিস। যে সাফল্যর শিরক অন্য রক্তে ভেজা, সেই সাফল্য নিয়ে স্টেজ কাঁপানো কেবল আলভারেজ মতোই নির্লজ্জর পক্ষেই সম্ভব। ওর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সেটা বোধহয় বেচারা বুঝতে পারছে না।